আসসালামু আলাইকুম। এসএসসি বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ 20 বিশেষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষণ কি বলছে? যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, ইত্যাদি বোঝানো হয় তাকে বিশেষণ বলে। খেয়াল করতে হবে যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। এর মধ্যে প্রথম যেটিকে আমি মার্ক করব সেটি হচ্ছে বিশেষ্য ও সর্বনামের। তাহলে যে শব্দ অর্থাৎ একটি শব্দ দিয়ে এখানে একটি পয়েন্ট হচ্ছে বিশেষ্য এবং আরেকটি পয়েন্ট হচ্ছে সর্বনাম। খেয়াল করতে হবে বিশেষ্য এবং সর্বনাম। যেমন লিমন ভালো ছেলে। লিমন ভালো পড়ে। এই যে দুটি বাক্য লিখলাম, খেয়াল করুন দুটি বাক্যে একটি শব্দ রয়েছে ভালো, সেটি দিয়ে যদি আমরা বিশেষণ চেনার চেষ্টা করি, বলতে পারেন যে স্যার ভালো বলতে তো গুণ বোঝানো হচ্ছে। তাহলে গুণ হলেই কি সেটি আহ, বিশেষণ হবে বা অ্যাডজেক্টিভ হবে? বিষয়টি কিন্তু মোটেও তা নয়। দেখতে হবে যে এর পরে আসলে কি রয়েছে। কারণ এখানে আমাদের যে বাক্য এখানে গঠিত হয়েছে সেই বাক্য কি বলছে যে যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনাম, তাহলে একটি শব্দ যে শব্দের পরে কি থাকবে? বিশেষ্য থাকবে বা নাউন থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোনাউনও থাকতে পারে, কারণ প্রোনাউন নাউনের পরিবর্তে বসে থাকে। তাহলে আমরা কি পেলাম? যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ তখনই হবে যখন ওই শব্দের পরে নাউন বা প্রোনাউন থাকবে। কিন্তু এখানে যে ২ নম্বর বাক্যটি রয়েছে, এখানে আপনারা খেয়াল করুন, এটি হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর এখানে কি রয়েছে? ছেলে। ছেলে এই পদটি কি? এই পদটি হচ্ছে নাউন বা বিশেষ্য। ফলে আমরা পার্থক্যটা এভাবে দেখতে পারি যে ভালো বা খারাপ এই শব্দ দিয়ে থাকলেই যে বিশেষণ বলে ফেলবো সেটি কিন্তু নয়। ভালো থাকলেই আমরা বিশেষণ বলবো, খারাপ শব্দটি থাকলেই বিশেষণ বলবো, মোটেও নয়। তাহলে কি দেখে আমরা বিশেষণ বলবো? বিশেষণ বলার অর্থই হচ্ছে আমাদের দেখতে হবে যে সে কার পূর্বে ওই শব্দটি বসেছে। যদি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তখন সেটি শুধুমাত্র বিশেষণ। আবার যদি সে ক্রিয়ার সামনে বসে তখন সেটি ক্রিয়া বিশেষণ। ফলে এখানে ভালো হচ্ছে ক্রিয়া
বিশেষণ। এটির আরেক নাম হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডভার্ব। দেখুন অ্যাডভার্ব আর এটি কি হয়েছে, অ্যাডজেক্টিভ। তার মানে দেখুন এই যে ভালো ছেলেকে বিশেষায়িত করছে, আর এখানে ভালো পরে ভার্বকে বিশেষায়িত করছে। ফলে ভালো শব্দ থাকলেই যে বিশেষণ হবে সেটি কিন্তু নয়, সেটি স্পষ্ট হলো। ফলে এখানে যে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানো হয় তাকে বিশেষণ বলে। ফলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। পয়েন্ট কিরকম, যে দোষ এটি 1 নম্বরে দিলাম, গুণ 2, তারপর হচ্ছে 3 অবস্থা, 4 সংখ্যা। আমরা প্রত্যেকটা কিন্তু উদাহরণ দিব, যখন আমরা প্রকারভেদ আলোচনা করব তখন বিষয়টা স্পষ্ট হবে। পরিমাপ, তাহলে এখানে 5টি বিষয়, দেখুন এখানে 5টি বিষয় আছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি হতে পারে। ফলে কোন কোন বিশেষণের যে শ্রেণী বিভাগ সেটি যদি আমরা আলোচনা করি, আমরা অনেকগুলো শ্রেণী বিভাগ পেয়ে থাকি। কিরকম, যে দেখুন শ্রেণী বিভাগ, আগে লিখে নিই, শ্রেণী বিভাগ। এই যে শ্রেণী বিভাগ, সেখানে আমরা কি পাচ্ছি, কোন একটি শ্রেণীর শব্দকে বিশেষায়িত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা হয়। অর্থাৎ বিশেষণের মধ্যেও কিন্তু ক্যাটাগরি রয়েছে। কিরকম, যে বিশেষণ বর্ণ কে প্রকাশ করছে, বর্ণ নির্দেশ করছে, সেটি হচ্ছে বর্ণবাচক বিশেষণ আমরা লিখব। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায় বিশেষণকে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা নিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় নানা নামে উপস্থাপন করা যেতে পারে। প্রথমে আমরা লিখব যে বর্ণবাচক বিশেষণ। বর্ণ অর্থাৎ যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলা হচ্ছে। তাহলে বর্ণবাচক বিশেষণ যেমন আমরা যদি বলি নীল আকাশ, নীল আকাশ, সবুজ মাঠ, হলুদ শাড়ি। তাহলে এখানে খেয়াল করতে হবে যে নীল আকাশ, আকাশ কি এখানে হচ্ছে নাউন, তাই তো, এবং এটিকে নির্দেশ করছে এই নীল রংটি। ফলে এখানে আমরা পাচ্ছি যে এটি একটি বর্ণ। ফলে নীল আকাশ এখানে নির্দেশ করছে কি, যে সবুজ মাঠ, নীল আকাশ, লাল ফিতা। আচ্ছা, হলুদ শাড়ি লেখা আছে, আমরা আরেকটি উদাহরণ লিখব যে লাল ফিতা, লাল এটি আমরা লাল রঙে লিখলাম, লাল ফিতা। ফলে এই যে পার্থক্য সেটি আমরা দেখছি। তাহলে আকাশকে বিশেষায়িত করছে নীল, ফলে নীল কি একটি বর্ণ। আবার সবুজ মাঠ, সবুজ কি একটি বর্ণ। হলুদ শাড়ি, যে শাড়িটি হলুদ। শাড়ি যখন আপনি বলছেন তখন পৃথিবীর সব শাড়িকেই বোঝানো হচ্ছে, কিন্তু যখনই আমরা লাল শাড়ি বলছি বা হলুদ শাড়ি বলছি তখন পৃথিবীর সব শাড়ি থেকে কি হয়ে যাচ্ছে, একটা ক্যাটাগরি আলাদা হয়ে যাচ্ছে, হলুদ শাড়ি। ফলে শাড়ি একটি বিশেষ্য পদ, নাউন, নাম, তাই না। এটি যে নাউন, এই নাউনকে বিশেষায়িত করছে কে,
এই যে হলুদ। তাহলে আমরা এইভাবে খেয়াল করতে পারি যে এটি যদি হয় শাড়ি, তাহলে এই শাড়ির মধ্যে ধরেন যে অনেক ক্যাটাগরি রয়েছে, তাই না? এরকম ক্যাটাগরি রয়েছে। আমরা যদি এরকম ক্যাটাগরি করি, তাহলে অনেক ক্যাটাগরির মধ্যে ধরুন যে হলুদ শাড়ি বা লাল ফিতা এরকম আমরা আলাদা করে ফেললাম। এই অংশটুকু, এই যে অংশটুকু আপনি আলাদা করলেন, এটা হচ্ছে শাড়ি, তাই না? তো এর মধ্যে যখন আপনি বলছেন যে লাল শাড়ি বা হলুদ শাড়ি, তখন এটি কি হয়ে যাচ্ছে? এই অংশটুকু আলাদা হয়ে যাচ্ছে। ফলে এটিকে আমরা এইভাবে নির্দেশ করে দিতে পারি। তারপর আপনি যদি বলেন এটা কালো, এটা কালো। তারপর এটি হচ্ছে নীল। তারপর এটি সবুজ, এটি হলুদ, এটি সাদা, এটি বেগুনি, এটি কমলা, এরকম। তাহলে কমলা রঙের শাড়ি, বেগুনি, সাদা, হলুদ, সবুজ, নীল, কালো, লাল সবকিছু মিলে কিন্তু এই বৃত্তটা কি বলছে? শাড়িকে নির্দেশ করছে। ফলে এর মধ্যে যখন আমরা লাল শাড়ি বলছি তখন শুধু এই অংশটুকুকেই নির্দেশ করছে। তারপরে শাড়ি থেকে ক্যাটাগরি আলাদা করে ফেলা হলো। এখন লাল কি? লাল তো একটা বর্ণ বা রং, তাই এটি বর্ণবাচক বিশেষণ। ঠিক যেরকম লাল ফিতা, সবুজ মাঠ, হলুদ শাড়ি, নীল আকাশ, এরকম অনেক কিছুই হতে পারে। কালো কলম, কালো কালো মার্কার, যে মার্কার দিয়ে আমি এখন লিখছি সেটি কি? কালো মার্কার। আবার যদি এই যে এটা নীল, তাই না? এখন যদি বলি নীল মার্কার, তাহলে এটি রং। আবার যদি বলি লাল মার্কার, লাল মার্কার, তাহলে খেয়াল করুন আমি এখানে মার্কার লিখেছি, তো মার্কারের মধ্যে একটা কালো, একটা নীল, একটা লাল, এগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে বর্ণ। ফলে এটি নির্দেশ করছে বর্ণবাচক বিশেষণ। কারণ কি? মার্কার কি? মার্কার তো নাউন। তাহলে এই যে মার্কার নাউন, তারপর এটা নাউন, এটা নাউন, এই নাউনকে নির্দেশ করছে কি? কালার দিয়ে। এই যে রং দিয়ে নির্দেশ করছে, সেটি বর্ণ নির্দেশ করছে। ফলে এখানে আমরা পাচ্ছি বর্ণবাচক বিশেষণ। তারপর আমরা এখানে পাচ্ছি যে গুণবাচক বিশেষণ। গুণ, যে গুণবাচক, খেয়াল করতে হবে গুণ অর্থ কি। গুণ মানে যে মিষ্টি বিষয় তা তো না। গুণ হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, এখানে আমি দুটি শব্দ লিখব, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ। তাহলে চিনি সাদা রঙের, লবণও সাদা। তাহলে এর গুণ কি? গুণ মানে কি যেটি মিষ্টি হবে সেটি গুণ? মোটেও নয়। অর্থাৎ প্রত্যেকটা বস্তু বা দ্রব্যের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ জন্মগত বৈশিষ্ট্য বা প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে গুণ। যেমন নিম গাছ, নিম, নিম পাতা। এখন নিম পাতা যদি আপনি চিবাতে থাকেন বা নিম পাতা রস করেন, সেটা কি মিষ্টি হবে? হবে না। আবার মধু যদি বলি, মধু, মধু কিরকম? মধুর বৈশিষ্ট্য হচ্ছে সে মিষ্টি হবে। কিন্তু নিমের বৈশিষ্ট্য কি? সে তিতা হবে, তিতা। যেমন অনেক সময় বলা হয় নিম তিতা। নিম তিতা হচ্ছে নিমের ন্যায় বা নিমের মতো তিতা। এটি কি? উপমান কর্মধারয় সমাস। তার মানে নিম তো তিতাই হয়, সেটি সত্য। ফলে তিতা, নিম যে তিতা এটি তার গুণ, এটি কিন্তু তার দোষ নয়। তিতা মানেই দোষ হবে না, লবণ মানেই দোষ না। লবণের যে ধর্ম সেটি চিনির মতো হবে না। তার মানে লবণের ধর্ম আলাদা, চিনির ধর্ম আলাদা। তারপর নিম পাতার ধর্ম আলাদা, যার যার ধর্ম আলাদা। আরেকটি উদাহরণ দিব যে গুণবাচক শব্দটা বোঝার জন্য, কারণ অনেকে গুণ বুঝতে পারে না। গুণ বলতে কি বোঝায়? যেমন ধরুন যে টিচার,
টিচার ধরেন যে স্টুডেন্ট, এখন রোল 1 একে পড়াচ্ছে, ঠিক আছে? তো টিচার এই যে স্টুডেন্ট রোল 1 কে পড়াচ্ছে, তাহলে টিচারের কাজ কি? পড়ানো। আর রোল 1 এর কাজ কি? পড়া। সে পড়বে, এর কাজ হচ্ছে পড়বে, আর টিচারের কাজ হচ্ছে পড়ানো। তার মানে টিচারের ফাংশন বা গুণ বা বৈশিষ্ট্য আলাদা, আবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টের বৈশিষ্ট্য আলাদা। এবার খেয়াল করুন যে এই স্টুডেন্ট আবার ছোট ভাইকে পড়ায়, এই কিন্তু ছোট ভাইকে পড়াচ্ছে। যখন স্টুডেন্ট আমার ছাত্র তার ছোট ভাইকে পড়াচ্ছে, তখন কিন্তু সে টিচার, তাই না? তাহলে টিচার একটা ব্যক্তি, কিন্তু তার ফাংশন আলাদা হতে পারে। তাহলে টিচারের কাজ হচ্ছে পড়ানো, এই বৈশিষ্ট্য বুঝতে হবে কার বৈশিষ্ট্য কি। রোল 1 এর বৈশিষ্ট্য হচ্ছে পড়া বা ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে পড়া। তাহলে চিনির বৈশিষ্ট্য আলাদা, লবণের বৈশিষ্ট্য আলাদা। তাহলে রং এক হোক না কেন, বৈশিষ্ট্য কিন্তু তাদের আলাদা। এই যে বৈশিষ্ট্য আলাদা, এই বৈশিষ্ট্যকে যার যার স্বভাবজাত বৈশিষ্ট্যই হচ্ছে গুণ। যার যার স্বভাবজাত বৈশিষ্ট্য হলো গুণ। তাহলে দেখুন যে কিছু লোক আছে চালাক লোক, ধূর্ত। সে কি? যে ধূর্ত, এটি হচ্ছে চালাক লোকের বৈশিষ্ট্য। আবার নিপাট ভদ্রলোক, মিথ্যা কথা বলে না, এটি তার সরলতা বা তার যে সিম্পলিসিটি, এটি তার একটি বৈশিষ্ট্য। ফলে যার যার বৈশিষ্ট্য আলাদা, এই যে বৈশিষ্ট্য সেটি কিন্তু বলা হচ্ছে গুণ। এখন আমরা উদাহরণ দেখব যে বিশেষণ দিয়ে এখানে গুণ নির্দেশ করা হয়। যে বিশেষণ দিয়ে যে বিশেষণ দিয়ে গুণ নির্দেশ করা হয়। তাহলে গুণ বলতে কি বুঝি? গুণ মানে যার যার বৈশিষ্ট্য। ফলে এখন আমরা উদাহরণে গেলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কিরকম? দেখুন আমাদের বইয়ে উদাহরণ বলছে চালাক ছেলে। আচ্ছা, চালাক ছেলে, তাহলে একটি ছেলে সে কেমন? তার বৈশিষ্ট্য হচ্ছে চালাক, তাহলে এটি হচ্ছে গুণ। গুণ মানে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করছে, ছেলেটির একটি বৈশিষ্ট্য হচ্ছে। আবার যদি বলি ভদ্র ছেলে, তাহলে এটিও গুণ, ভদ্র ছেলে। তারপর যদি বলি সহজ সরল ছেলে, তারপর যদি বলি মিথ্যাবাদী ছেলে, মিথ্যাবাদী ছেলে। তাহলে দেখুন এখানে একটা পজিটিভ লিখেছি, ভদ্র, এটা পজিটিভ। সহজ সরল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? এটা নেগেটিভ। তো আপনি বলতে পারেন যে স্যার নেগেটিভ আবার গুণ হয় কেমনে? এখানে গুণ মানেই যে পজিটিভ হবে তা না, গুণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। ফলে চালাক ছেলে, ছেলেটা কেমন? চালাক, ধূর্ত। এরপর ভদ্র ছেলে, অর্থাৎ ছেলেটির বৈশিষ্ট্য চালাক হতে পারে, ছেলেটির বৈশিষ্ট্য ভদ্র হতে পারে, ছেলেটির বৈশিষ্ট্য একটু বেশি সহজ সরল হতে পারে, ছেলেটি মিথ্যাবাদী হতে পারে, সত্যবাদী হতে পারে। তার মানে গুণ অর্থ বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। তারপর দেখুন যে ঠান্ডা পানি, এখানে আমরা লিখতে পারি ঠান্ডা পানি, পানির একটা গুণ বৈশিষ্ট্য গুণ প্রকাশ করছে। আবার ধরুন যে গরম, গরম পানি, ঠান্ডা পানি, গরম পানি, সেটি কি বোঝাচ্ছে? যে সাধারণ যে বৈশিষ্ট্য রয়েছে সেটিকে প্রকাশ করছে। এরপর অবস্থা, অবস্থাবাচক বিশেষণ। অবস্থা বলতে কি বোঝায়? দেখুন পদার্থের আমরা কি অবস্থা পড়ি না? যে অবস্থাবাচক বিশেষণ,
এটা 3। তো অবস্থাবাচক বিশেষণ কি বলছে? যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝাচ্ছে। যেমন ধরুন যে এখানে বলছে যে ট্রেন, চলন্ত ট্রেন, তরল পদার্থ। আচ্ছা, চলন্ত ট্রেন, এটি আগে লিখব, চলন্ত ট্রেন। তাহলে ট্রেন তো নাউন, ট্রেনের একটি অবস্থা হচ্ছে চলন্ত। তারপর হচ্ছে ধরুন যে ডুবন্ত জাহাজ, ডুবন্ত জাহাজ, এটি বই নেই কিন্তু আমরা লিখলাম। তাহলে জাহাজ তো নাউন, জাহাজের একটি অবস্থা হচ্ছে ডুবন্ত, সে ডুবে যাচ্ছে। তারপর উড়ন্ত, দেখা যাচ্ছে পাখি, উড়ন্ত পাখি, তাই না? উড়ন্ত পাখি, যে পাখি উঠছে, তাহলে পাখির অবস্থা বোঝাচ্ছে। এই যে অবস্থাগুলো প্রকাশ করছে, তাহলে সেটিকে আমরা বলবো যে অবস্থাবাচক বিশেষণ। যেমন এখানে আরো কিছু আরেকটি উদাহরণ দেখবো, যে তরল পদার্থ। তাহলে তরল পদার্থ, তো তরল পদার্থের একটা বৈশিষ্ট্য আছে না, পদার্থ তো দেখাচ্ছে যে ধরুন যে জল, হ্যাঁ, এরকম এরকম জল। তো এর মধ্যে অণুগুলো কিরকম থাকে? অণুগুলো থাকে এরকম, যে একটু ছড়ানো থাকে, আলগা আলগা থাকে, তাই না? এরকম আলগা আলগা থাকে। আবার বায়বীয়তে কি থাকে? আরো ছড়ানো থাকে, অনেক জায়গা নিয়ে থাকে, অনেক স্পেস থাকে। ফলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি বায়বীয়তে কিন্তু অনেক কম থাকে, দুর্বল থাকে, আর এখানে মোটামুটি থাকে। কিন্তু কঠিনে কি, তারা একদম লাগালাগি থাকে, একদম একবারে, এই যে একদম এরকম লাগানো থাকে। ফলে এটার মধ্যে তাপ প্রয়োগ করলে কম্পন সৃষ্টি হয়, তারা আলাদা হওয়ার চেষ্টা করে। তাহলে এই যে তরল, বলছি যে এখানে বলছে যে তরল অবস্থা, তরল পদার্থ। তাহলে তরল পদার্থ, যে পদার্থ তরল অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে এরকম অবস্থায় রয়েছে। একটা পদার্থ কিন্তু কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থাতেই থাকতে পারে। তাহলে দেখুন পদার্থের অবস্থা, একটি চ্যাপ্টার আছে না কেমিস্ট্রিতে, পদার্থের অবস্থা, এটি মনে রাখবেন, পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা অর্থাৎ পদার্থ কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, নাকি তরল অবস্থায় আছে, নাকি বায়বীয় অবস্থায় রয়েছে। তাহলে ঠিক ওইভাবে ওইটা দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি যে এটি অবস্থাকে প্রকাশ করছে। এরপর আমরা দেখব যে ক্রমবাচক, ক্রমবাচক বিশেষণ কিরকম? ক্রমবাচক বিশেষণ, এই ক্রমবাচক শব্দটা বুঝতে হবে। আমরা সংখ্যাবাচক যে শব্দ পড়েছি সেখানে ক্রমবাচক এবং পূরণবাচক ছিল। সংখ্যার মধ্যে সংখ্যা শব্দ, সংখ্যা, এখানে যে শব্দ রয়েছে, এখানে আমরা যদি খেয়াল করি যে শব্দের মধ্যে, তো দেখাচ্ছে যে তারিখবাচক শব্দ রয়েছে, ক্রমবাচক, 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 তারপর হচ্ছে পূরণবাচক, পূরণবাচক, এবং সহজ ক্রমবাচক কি? কথায় লেখো, আমরা ছোটবেলায় পড়েছি কথায় লেখো। দেখুন 1, 2, 3, 4, 5, এটাকে আমরা কথায় লিখব। তাহলে কথায় লিখলে কি হবে? 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5। এই যে আমরা যে কথায় লিখি, সেই কথায় লেখাটা হচ্ছে ক্রমবাচক। এবং এটাকে আবার কি বলি? প্রথম। ধরুন এটা হচ্ছে সিট পড়েছে বেঞ্চে, তো এটা বেঞ্চ, এটাও হচ্ছে আরেক সারির বেঞ্চ। এবং এখানে রোল 1, রোল 1, এখানে রোল 2, এখানে রোল 3, এখানে রোল 4, এরকম বসে। তাহলে এই হচ্ছে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই না? এরকম বলি যে সে পরীক্ষায় প্রথম হয়েছে, প্রথম হয়েছে। এই যে বলি, সেটি কি এখানে বোঝাচ্ছে যে
এটি এটি পূরণের মধ্যে পড়েছে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা পরে যাব। আমরা এখানে লিখব যে এই যে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে আমরা যেগুলো পাচ্ছি 1 2 3 4 5, তো সেটি বিশেষণের আরেকটা ক্যাটাগরিতে পড়ছে। আমরা নেক্সট আলোচনায় সেখানে যাচ্ছি, যে আমরা যেগুলো জানি যে এই কথায় লেখার ক্ষেত্রে আমরা যখন অঙ্কটাকে বলি কথায় লেখো, কথায় লেখো, তখন আমরা কিন্তু এইভাবে লিখি। তাহলে এই যে লিখছি সেটি কিন্তু এখানে ক্রমবাচক বিশেষণকে বোঝাচ্ছে। যেমন 1 টাকা, 1 টাকা নিয়ে আসো, নিয়ে আসো। তাহলে 1 টাকা এটা হতে পারে 10, এটা 20, এটা 30, তাহলে এটা 30, এটা 20, এটা 10, এরকম। এটা হচ্ছে 1 টাকা নিয়ে আসো। তাহলে এই যে লিখলাম এটি হচ্ছে ক্রমবাচক বিশেষণ। কিরকম? যেমন 8 দিন, 8 আমি ব্র্যাকেটে 08 লিখে দিলাম। 8 দিন তুমি অনুপস্থিত ছিলে, অনুপস্থিত ছিলে। ফলে এই যে 8 এই সংখ্যায় না লিখে আমি কথায় লিখলাম, সেটি এটি কিন্তু ঝামেলায় বাজে, কোনটা তারিখবাচক, কোনটা ক্রমবাচক, পূরণবাচক। তো আমরা সবসময় মনে রাখবো যে ক্রমবাচক মানে হচ্ছে যে আমরা এই যে কথায় লেখো যেটা 8, অর্থাৎ সংখ্যায় না লিখে কথায় যে লেখা, যেমন 120, তাই না, 120 বা 130, এটি যদি কথায় লিখি তাহলে এই যে এটিকে যদি কথায় লিখি এটা হচ্ছে অঙ্কবাচক। তাহলে এটা কথায় লিখলে সেটা হবে ক্রমবাচক। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ক্রম আর পূরণের মধ্যে কিন্তু ঝামেলা বাঁধাবে, এটি এর জন্য এখানে একটু বিস্তারিত আলোচনা করলাম। এরপর আমরা দেখব যে পূরণবাচক, পূরণবাচক তাহলে এখানে কি হবে? 5 নাম্বার হচ্ছে পূরণবাচক। পূরণবাচক বিশেষণ কি? এবং এই যে দেখুন, যার রোল 1 তাকে আমরা কি বলি? এখানে বলি প্রথম, দ্বিতীয়া, প্রথম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সে পরীক্ষায় পঞ্চম, সে পরীক্ষায় প্রথম হয়েছে। তাহলে এই যে প্রথম বলছি, এটি কিন্তু বোঝাচ্ছে যে কি পূরণবাচক। এবং পূরণের মধ্যে এই পূরণের মধ্যে কিন্তু 3টা ক্যাটাগরি রয়েছে, তাই না? 3টা ক্যাটাগরির মধ্যে একটা আছে তারিখ বাচক, আরেকটা হচ্ছে সাধারণ, সাধারণ পূরণবাচক 1, এটি হচ্ছে 2 তারিখ পূরণবাচক, 3 হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। যেমন পৌনে, সিকি, এগুলো হচ্ছে ভগ্নাংশ। সিকি মানে কি? এই যে 4/1 তারপরে হচ্ছে আধ, এটি কি? মানে অর্ধেক। তাহলে এই যে পূরণবাচক এটি বিভিন্নভাবে লেখা যায়। কিরকম? যেমন 19 20তম, তম শব্দটি থাকে। পূরণবাচক বুঝতে হলে এখানে কি তম থাকে, তম। প্রথম দ্বিতীয় তৃতীয়, তারপরে হচ্ছে 10-এর পরে থাকে একাদশ, একাদশ, দ্বাদশ। তাহলে তোমার এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক যদি বলি, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি তো বলবে স্যার আমি 10ম শ্রেণীতে পড়ি। যখনই পড়ো, 5 বছর আগেও যদি তোমাকে জিজ্ঞেস করা হতো তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি যদি বলো স্যার আমি 5ম শ্রেণীতে পড়ি,
নিজেকে প্রশ্ন করবা তুমি কোন শ্রেণীতে পড়ো। আমি একাদশ শ্রেণীতে পড়ি। অর্থাৎ তুমি এসএসসি হও বা এইচএসসি হও, তুমি কি বলবা? একাদশ, মানে ফার্স্ট ইয়ারে পড়ো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তুমি যদি সেকেন্ড ইয়ারে পড়ো কি বলবা? যে স্যার আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। তার মানে তোমার সাথে পড়ার সাথে রিলেটেড এই সব কিছু হচ্ছে কি পূরণবাচক। তাহলে আমি একাদশ শ্রেণীর ছাত্র, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র, আমি নবম শ্রেণীর ছাত্র, আমি দশম শ্রেণীর ছাত্র, এভাবে আমরা মনে রাখবো। ফলে এটি যখন আবার 20-এর পরে চলে যায় তখন আমরা কি বলি? সে 21তম হয়েছে, 21তম, তাই না? এরকম বলি। তাহলে এই যে আবার বলি যে 34তম, যেমন ধরুন খেয়াল করো যে তোমরা যখন আরো বড় হবে দেখবে যে 36তম বিসিএস, তারপরে 37তম বিসিএস, 38তম বিসিএস, 50, এরকম আস্তে আস্তে 50তম বিসিএস। এই দেখো প্রত্যেকটা পূরণবাচক শব্দের সাথে এই তম থাকবে, তারপরে 20 এর পরে। খেয়াল করতে হবে 20-এর পরে, কারণ 20-এর আগে কি আছে? এই যে পঞ্চদশ মানে 15, ষোড়শ, ষোড়শ মানে কি? 16তম। তারপরে এই যে আমরা পাচ্ছি কোথাও কিন্তু তম পাচ্ছি না। সপ্তদশ, সপ্তদশ মানে কি? 17। অষ্টাদশ, অষ্টাদশ, সপ্তদশ, সপ্তদশ, তাহলে এখানে আছে 10 আর এখানে 7, 10 আর 7 17। তারপর ঊনবিংশ, ঊন মানে কম, এক কম মানে 19, তাহলে 20-এর এক কম 19। কিন্তু তার আগে কি আছে? অষ্টাদশ, সবগুলোর সাথেই এই 10 থাকবে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নবম, দশম, দশমের পরে একাদশ, একাদশ, এই যে দেখো 10 রয়েছে। এই 10 যাবে কোন পর্যন্ত? 20 পর্যন্ত। 20-এর পরে খালি সংখ্যা বসবে আর তম বসবে, সংখ্যা বসবে, তম বসবে, সংখ্যা বসবে, তম বসবে, সংখ্যা বসবে, তম বসবে। তাহলে আমরা পূরণবাচক আর এখানে কিন্তু ঝামেলা বাজবে, নিশ্চিত থাকতে পারো পূরণবাচক আর ক্রমবাচকের মধ্যে ঝামেলা বাজবে। ক্রমবাচক মানে হচ্ছে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট, এইভাবে মনে রাখবা। আমি নবম শ্রেণীর স্টুডেন্ট, তাহলে আমরা যদি বলি যে না, পূরণবাচকে তুমি 3 ভাবে মনে রাখতে পারবা। একটা হচ্ছে কোন ক্লাসের স্টুডেন্ট তুমি, নবম, দশম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার মনে রাখার টেকনিক হচ্ছে এই যে 10, 10 থাকবে। কোন শ্রেণীর, তুমি কোন শ্রেণীর ছাত্র, নিজেকে প্রশ্ন করবা। 3 নাম্বার টেকনিক হচ্ছে এটা 20-এর পরে তম থাকবে, এটি সবকিছু পূরণবাচকে থাকবে। তাহলে এই শব্দটা যখন একটা বিশেষণের আগে বসবে তখন সেটি পূরণবাচক। আমি এই যে সংখ্যাবাচক শব্দের মধ্যে চলে গিয়েছিলাম, এটির কারণ হচ্ছে এটা না বুঝলে আমি কখনো এই যে এই বিশেষণ বুঝবো না। কারণ বিশেষণ মানে কি? যে সে আরেকজনকে, নাউনকে বিশেষায়িত করবে। তাহলে যখন একজনকে বিশেষায়িত করবে তাহলে আমার এই জায়গাটা বুঝতে হবে পূরণ আর ক্রম। তাহলে ক্রম মানে কি? দেখো ক্রম শব্দটার সাথে কি রয়েছে? ক্রম মানে কথায় লেখো। দেখো কথায় এই শব্দটা জড়িত আছে ক্রমর সাথে, কথায়, যেমন 1, 2, 3, 4, 5, একে কথায় লেখো। তার মানে এটা হচ্ছে ক্রম। আর পূরণ চেনার উপায় কি? 3টা টেকনিক। যদি বল তুমি কোন শ্রেণীর ছাত্র, স্যার আমি নবম শ্রেণীর ছাত্র। যদি বলে তুমি কোন শ্রেণীর ছাত্রী, স্যার আমি একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তখন এরকম। এটা একটা। তাহলে একাদশ, একাদশ যখন বলছো তখন এরকম 10 চলে আসতেছে। আবার যদি বলে তুমি কততম বিসিএস দিবে, যদি বলে স্যার আমি 80তম বিসিএস দিব, মানে 80তম,
তার মানে আরেকটা টেকনিক হচ্ছে তম থাকবে। এবারে আসুন যে এখানে বিশেষণ কোথায় থাকলো। আমরা এখন বিশেষণে যাব, যে পূরণবাচক বিশেষণ। তাহলে পূরণবাচক বিশেষণ কি, যে দেখুন যে পূরণবাচক বিশেষণ হচ্ছে 34তম অনুষ্ঠান, তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম। পূরণবাচক চেনার আরেকটা উপায় হচ্ছে, দেখুন এরকম প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কে থাকে, এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে, এবং এখানে যে এক, সে দাঁড়ায় বিজয়ী। এখানে আমরা লিখে দিলাম বিজয়ী। তাহলে এখানে দুই দাঁড়ায়, কারণ একের ডান পাশে আমি যদি প্রথম হই, মানে দেখা যাচ্ছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, আমার ডান পাশে থাকবে, এটা কিন্তু নিচু। তারপরে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই থাকবে। তাহলে এটাও আরেকটি টেকনিক, যে পূরণবাচক বোঝার ক্ষেত্রে, যে তৃতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন। তাহলে তৃতীয় হয়েছি, আমি পরীক্ষায় তৃতীয় হয়েছি, আমি পরীক্ষায় দ্বিতীয় হয়েছি, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। এই যে এই ছবিটা মনে রাখলেই হবে। এই ছবিটা আমরা স্কুলে এটা বা কলেজে এটা দেখেছি। যেটা তোমার দেখা আছে সেটা দিয়ে মনে রাখার চেষ্টা করবে, তাহলে সারা জীবন মনে থাকবে। চিত্র দিয়ে বেশি মনে থাকে। দেখুন তুমি চিন্তা করে দেখো, তুমি যখন পরীক্ষা দিয়েছো বা তুমি যখন খেলাধুলা হয়তো যদি না করে থাকো, তাহলে নিশ্চয়ই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখেছো, ওখানে দেখছো যে একজন সামনে উঠে সেলুট দেয় এরকম করে, তার বা অলিম্পিকে এরকম যে ফার্স্ট ও উপরে থাকে, তারপর সেকেন্ড, তারপর থার্ড। এই যে অংশটুকু সেটি হচ্ছে, এভাবে আমরা মনে রাখতে পারি। এরপর আমরা দেখব যে 34তম অনুষ্ঠান। দেখো যে 34তম, 34তম যদি বলি বার্ষিক ক্রীড়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে এই যে 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটা আমরা কি বলছি, এই যে এটি হচ্ছে পূরণবাচক বিশেষণ। তাহলে তৃতীয় প্রজন্ম 34তম অনুষ্ঠান, 34তম অনুষ্ঠান। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে পরিমাণবাচক। তাহলে পরিমাণ কি বোঝাচ্ছে, পরিমাণবাচক এটি হচ্ছে 6, 6 আছে পরিমাণবাচক। পরিমাণবাচক বিশেষণ। তাহলে যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাহলে এক হচ্ছে পরিমাণ এবং দুই হচ্ছে আয়তন বোঝাবে, আয়তন বোঝাবে। তাহলে পরিমাণ বোঝাবে অথবা আয়তন বোঝাবে, সেটি আমরা দেখব যে আধা কেজি চাল, আধা কেজি চাল। এখানে চাল হচ্ছে নাউন, তাহলে আধা কেজি হচ্ছে পরিমাপ, তাই না, এটা হচ্ছে পরিমাণ। আধা কেজি মানে কি, 500 গ্রাম। তাহলে চালটা হচ্ছে এখানে নাউন, এবং চালকে বিশেষায়িত করেছে আধা কেজি, ফলে আধা এখানে পরিমাণকে বোঝাচ্ছে। তারপর অনেক লোক, তাই না, অনেক লোক, লোক মেনি পিপল। তাহলে এর সামনে আমরা অনেক আনলাম, তাহলে এটি কি বোঝাচ্ছে, যে সংখ্যা বা পরিমাপ বোঝাচ্ছে, মানে অনেক জনসমুদ্র বা জনসমাবেশে কিন্তু অনেক লোক থাকে। তারপর আমরা পাবো যে 7 নম্বরে আছে উপাদানবাচক। উপাদান কি,
উপাদান। ধরা যাক আপনি একটা হাঁড়ি কিনেছেন, তাই তো? এবং আমরা এরকম মালা বলে থাকি গ্রামে, এরকম থাকে, তাই না? আবার ধরেন যে একটা ফুলের টব কিনেছেন এরকম। এটা হচ্ছে ফুলদানি, ফুলদানি। এবং এটা দেখুন সিরামিকের হতে পারে, মাটির হতে পারে, তাই না? এরকম হতে পারে। তারপর ধরুন যে এই যে একটি এরকম গামলার মতো রয়েছে, সেটি মাটির হতে পারে। তাহলে যদি বলি বেলে মাটির, মানে কি? বালু, মাটি। তাহলে বেলে মাটি অর্থাৎ মাটি কিন্তু তিন ধরনের আছে। তারপরে যে দোআঁশ, দোআঁশ, দোআঁশ মাটি। তাহলে দোআঁশ মাটির পাত্র হতে পারে। ফুলদানি দেখা যাচ্ছে যে বেলে মাটির হবে না, এঁটেল মাটি হতে পারে। যেমন এঁটেল মাটি, এই মাটিটা খুব শক্ত হয়, এঁটেল মাটি। তাহলে মাটি এখানে তিনটা ক্যাটাগরি রয়েছে। মাটি হচ্ছে নাউন, তো এই মাটির উপাদান হচ্ছে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। তারপর ধরুন হীরক খচিত, হীরা দ্বারা খচিত, হীরক খচিত আঁচল। তারপর ধরুন যে রত্ন খচিত। তারপর ধরেন যে পাথর খচিত, স্টোন, পাথর। দেখেছে যে এরকম, যে দেখেছে পাঞ্জাবিতে বা এরকম শাড়িতে কাজ করা থাকে না, তো বিভিন্ন উপাদান দিয়ে তো সেটি কাজ করা থাকে। তাহলে স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত আঁচল, অর্থাৎ যে আঁচল স্বর্ণ দ্বারা মণ্ডিত বা হীরক দ্বারা খচিত, এরকম। তাহলে কি উপাদান? আমরা বলছি যে পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি। তাহলে এখানে মূর্তি হচ্ছে নাউন। এই মূর্তিটা কি দিয়ে তৈরি? পাথর দিয়ে তৈরি। অর্থাৎ পাথর দিয়ে হতে পারে, মাটি দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়ে হতে পারে। ফলে এই যে বেলে মাটিকে এখানে উপাদানটাকে নির্দেশ করছে বলে সেটি উপাদানবাচক বিশেষণ। তারপর প্রশ্নবাচক, প্রশ্নবাচক। আমরা যখন প্রশ্ন করি তখন এই প্রশ্নবাচক হয় ৮। প্রশ্নবাচক, প্রশ্নবাচক বিশেষণ কি? আমরা দেখছি যে যে বিশেষণ দিয়ে বিশেষিত যে প্রশ্নবাচকতা নির্দেশ করা হয়, যেমন কেমন গান, কেমন গান। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ দিব, কতক্ষণ সময়। খেয়াল করতে হবে। যেমন কেমন চলে, আপনি ভার্বকে যখন কেমন দিয়ে প্রশ্ন করবেন তখন কিন্তু সেটি উত্তর দেয় যে দ্রুত চলে। ধরেন যে দ্রুত চলে, রক, এটি যদি প্রশ্ন করেন রকেট দ্রুত চলে, কেমন চলে? দ্রুত চলে। তো দেখা যাচ্ছে এখানে চলে যখন থাকে অ্যাডভার্বের মধ্যে ক্রিয়া থাকে। আমি সেদিকে যাব না, আমি এখানে দেখাবো যে কেমন গান, এখানে প্রশ্ন হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে কতক্ষণ সময়, সময় কি? টাইম। তাহলে এটা হচ্ছে নাউন, তাই তো? এই দেখুন প্রশ্ন তৈরি করেছে, কেমন গান, গানটা কি ভালো মন্দ বা চমৎকার বা শ্রুতিমধুর বা শ্রুতিকটু সেরকম কিনা সেটি প্রশ্নবোধক প্রশ্ন দিয়ে আমরা জানার চেষ্টা করছি। তারপর দেখুন যে নির্দিষ্টতা বাচক, নির্দিষ্টতা বাচক নয়, এটি হচ্ছে নির্দিষ্টতা বাচক। নির্দিষ্টতা বাচক আমরা সর্বনামে পড়েছি যে নির্দিষ্টতা কিভাবে তৈরি করা হয়। নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, তাই না? নির্দিষ্টতাকে বোঝায় কোন সব সর্বনামগুলো দিয়ে। তাহলে এই যদি বলি লোকটি, তাহলে এই লোকটি, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এই লোকটি, আমি নির্দিষ্ট করছি এই,
আহ, কেউ কেউ একজন। এখন এই যে দেখুন আমি এটা কেন লিখলাম, কেউ, যদি বলি সামওয়ান, এই সামওয়ান আর এটা যদি বলি দিস পার্সন, দিস, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ আমার কলমটি চুরি করেছে। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন, আমি জানি না কে চুরি করেছে, কিন্তু যখন বলছি এই লোকটিই কলমটি চুরি করেছে, তাহলে এই যে বলছি এই লোকটি, এই এই দিয়ে কিন্তু একেবারে স্পেসিফিক নির্দিষ্ট করে ফেলছি। যেমন ধরা যাক এটা যদি একটা এলাকা হয়, শহর হয়, যখন বলবো যে একেবারে এরকম, মানে এই এলাকা ধরুন যে এটা গুলশান, আপনি গুগল ম্যাপে এরকম যদি গুলশান দেন এরকম পয়েন্ট চলে আসবে। তাহলে এটা কি এই গুলশান, এই যে এখানে যে চিহ্নটা, এটাকে যদি এই বলি, তার মানে কি সে নির্দিষ্ট করে ফেলছে। তার মানে ঢাকা শহরের মধ্যে একটা যে 0 পয়েন্ট গুলশান এর যে 0 পয়েন্ট, সেখানে কিন্তু সে পয়েন্ট করেছে। তাহলে এই লুকটি এখানে যে এই ব্যবহার করছি, তাহলে সেটি নির্দিষ্টতা জ্ঞাপন করছে। তার মানে একটা সর্বনাম এখানে ব্যবহার হবে, এরপরে একটা নাউন থাকবে, কিন্তু এই সর্বনামটা বিশেষণের কাজ করবে। দেখুন এই লুকটি যখন বলছি তখন এটি এরকম নির্দেশ করছে সেই সময়। তাহলে এই ও সেই, দেখুন এই দিনে, এই দিনে বাইরে যেও না। অর্থাৎ ধরা যাক প্রচন্ড রোদের, এখানে লিখেই ফেলি, প্রচন্ড রোদের এই দিনে। তার মানে এমন একটা দিন যে দিনে খুব রোদ পড়েছে, মানে খুব তাপ পড়েছে গ্রীষ্মকালে। তাহলে এই দিয়ে এই যে দিন, সেটিকে আমরা বলছি যে নাউন, আর এইকে বলছি কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ফলে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দিনটাকে নির্দিষ্ট করেছে। তারপর আমরা আরো উদাহরণ দিব, যে বইয়ের উদাহরণে আমরা যাব যে সেই সময়, সেই সময়, সেই সময় আমরা ভালো করেছি। এটি দিয়ে কি বোঝাচ্ছে? সেই সময় কোন সময়? ধরা যাক দুই বন্ধু স্কুল থেকে পাশ করে বের হয়ে গিয়েছে আরো 10 বছর আগে, এবং 10 বছর পরে হঠাৎ করে তাদের দেখা, এবং দুইজন মানুষ বা দুইজন যে ব্যক্তি, তারা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করছে, এবং তখন একজন আরেকজনকে বলছে যে দোস্ত, সেই সময় আমরা ভালো ছিলাম। সেই সময় মানে কোন সময়? দেখুন সেই, সেই দিয়ে নির্দিষ্ট করে ফেলছে কোন নির্দিষ্ট সময়। দেখা গেছে হতে পারে স্কুল জীবন, হতে পারে কলেজ জীবন, হতে পারে বিশ্ববিদ্যালয়ের জীবন, অথবা কোন কোনো সুনির্দিষ্ট একটি তারিখ দিন, সেই সময়কে নির্দেশ, সেই সময় আমরা ভালো করেছি। তাহলে দুই বন্ধু যখন আলাপ করছে, একজন বলছে সেই বন্ধু সেই সময় আমরা ভালো করেছি, তাহলে সেই কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে নির্দিষ্ট কাকে করে দিচ্ছে? এই নাউনকে করে দিচ্ছে। কাকে? এই যে সময়, সময় এটি কি? সেটি নাউন। ফলে নাউনকে এখানে যে সর্বনামটি নির্দিষ্ট করে দিচ্ছে, তাই এটিকে এখানে বলা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এবং অ্যাডজেক্টিভের মধ্যে আবার নির্দিষ্টতা জ্ঞাপক যে বিশেষণ, সেটির মধ্যে পড়েছে। তার মানে প্রথমত সে বিশেষণ, বিশেষণের পরে সে কোন ক্যাটাগরির বিশেষণ? সে যেহেতু নির্দিষ্ট করছে সময়কে, তাই নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। এরপর আমরা দেখব যে ভাব বিশেষণ। ভাব বিশেষণের মধ্যে দিয়ে আমাদের আলোচনা শেষ হবে 10, এই 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভাব বিশেষণ। এটি অনেকে বুঝতে পারে না যে ভাব বিশেষণটা কি। দেখুন যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত, একটা বাক্যে ধরা যাক এটা একটা বাক্য, তাই না? এই বাক্যের মধ্যে অনেক পদ বসেছে, এগুলো হচ্ছে পদ, পদ মিলে বাক্য তৈরি হয়েছে, এবং এখানে
আমরা কি ব্যবহার করি? বিশেষ্য ব্যবহার করি, বিশেষণ ব্যবহার করি, সর্বনাম ব্যবহার করি, অব্যয় ব্যবহার করি, ক্রিয়া ব্যবহার করি, এবং ক্ষেত্র বিশেষে এর মধ্যে আবার বিভক্তি যুক্ত থাকে, পদাশ্রিত নির্দেশক যুক্ত থাকে। সবগুলো আসলে পদের সাথে বসে একটা আরেকটার সাথে কানেক্ট করে বা যুক্ত করে কি করে চমৎকার ভাবে আমাদের বাক্যের মনোভাব প্রকাশ করে। কারণ বাক্য হওয়ার যে যোগ্যতা আছে তিনটি, সেই যোগ্যতাকে যদি সে প্রমাণ করতে পারে বা যোগ্যতা ধারণ করতে পারে, তখন তাকে আমরা বাক্য বলি। এই যে বাক্য আমরা বলছি, তাহলে বাক্যের মধ্যে বিশেষণ থাকবে না? এবং ওই বিশেষণকে যদি আবার আরেকটা বিশেষণ যদি কি করে বিশেষায়িত করে, তখন সেটি হবে ভাব বিশেষণ। তাহলে যে বিশেষণ বাক্যের অন্তর্গত, এটি আমরা লিখব, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে কি করে বিশেষিত করে, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে। তাকে ভাব বিশেষণ বলে। দেখুন, আমরা বলি যে কিরকম, সে ভালো খবর নিয়ে এসেছে। একটা বাক্য লিখলাম, সে ভালো খবর নিয়ে এসেছে। তাহলে এটি কি? এটি হচ্ছে নাউন, খবর বা সংবাদ। তাহলে এই খবরকে বিশেষায়িত করেছে কি? ভালো শব্দটি। ফলে এটি কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? প্রথমত ভাব বিশেষণ হইতে হলে অ্যাডজেক্টিভ তো লাগবেই। এই অ্যাডজেক্টিভকে আবার আরেকটা অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষায়িত করতে হবে। এবার দেখুন, আপনি বললেন যে এরকম, যে স্যার সে ভালো খবর নিয়ে এসেছে। কি খবর নিয়ে এসেছে? সে পরীক্ষায় পাস করেছে। আচ্ছা, সে ভালো খবর নিয়ে এসেছে। তারপরে এখন যদি বলি সে খুব ভালো খবর নিয়ে এসেছে, তাহলে এই যে খুব, সে আবার কি করেছে? এই ভালোকে বিশেষায়িত। ভালো খবর আর খুব ভালো খবরের মধ্যে পার্থক্য রয়েছে। এখন ধরুন ভালো খবর হচ্ছে সে জিপিএ 5 পেয়েছে, কিন্তু যদি সব সাবজেক্টে জিপিএ 5 পায়, যেটি আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি গোল্ডেন এ প্লাস পেয়েছে, তখন কিন্তু খুব ভালো খবর। তাহলে জিপিএ 5 হচ্ছে ভালো খবর, গোল্ডেন এ প্লাস হচ্ছে খুব ভালো খবর। ফলে সে খুব ভালো, এই যে ভালো, এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে কি করছে? এই খুব এখানে কি করে ফেলছে? যে আলাদা করে বিশেষায়িত করে ফেলেছে। ফলে এটিকে আমরা বলবো ভাব বিশেষণ। যেমন গাড়িটা বেশ জোরে চলছে, এবং দেখুন গাড়িটা বেশ জোরে চলছে। আচ্ছা, তাহলে জোরে চলছে, কিভাবে চলছে? চলছে গাড়িটা, এখানে একটু একটা বিষয় খেয়াল করতে হবে। গাড়িটা বেশ জোরে চলছে। খেয়াল করুন, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু ভার্ব। আর এই ভার্বকে নির্দেশ করছে। আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কিভাবে, কখন আর কোথায়, এই তিনটা প্রশ্ন করলে যে উত্তর যদি পাওয়া যায়, তাহলে সেটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে দেখুন, এখানে চলছে, একে নির্দেশ করছে জোরে, তাহলে এটিকে কি বলবো? ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া বিশেষণ। বিশেষণ ক্রিয়া বিশেষণও হতে পারে, আবার দেখা যাচ্ছে ক্রিয়া বিশেষণ না হলে আমরা কি বলি, যদি নাউন থাকে তাহলে সেটি নাউনকে বিশেষিত করে, তাহলে শুধু বিশেষণ। এবং প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রশ্ন কিন্তু চলছে সাথে না, তাহলে চলছে যখন আমরা বলছি তখন এটি ভার্ব, কিন্তু চলছে কিভাবে চলছে দেখুন, কখন চলছে। যদি বলি সকালে চলছে, তাহলে কখন চলছে, সকালে চলছে, তাহলে সকাল শব্দটা ক্রিয়া বিশেষণ। আবার যদি বলি কোথায় চলছে গাড়িটি, রাস্তায় চলছে, বাড়িতে চলছে বা ঢাকায় চলছে, তাহলে সেটিও ক্রিয়া বিশেষণ। আবার যদি বলি কিভাবে চলছে, দেখুন জোরে চলছে, উত্তর আছে কিভাবে, এটি হাউ। তার মানে হাউ, হোয়ার, হোয়েন দিয়ে প্রশ্ন করলে আপনি ক্রিয়া বিশেষণ পাবেন। তাহলে এটা কি, এটাও এক ধরনের বিশেষণ যাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। এই বিশেষণকে আবার বিশেষায়িত করেছে এই বেশ শব্দটি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ ভাব বিশেষণ। অর্থাৎ সে বিশেষণকে আবার বিশেষায়িত করছে। এবং প্রশ্ন হচ্ছে যে বিশেষণ বুঝতে হবে আগে, কোথায় বিশেষণ রয়েছে। বিশেষণ দুই ভাবে থাকে, একটা দেখা যাচ্ছে যে নাউনকে বিশেষায়িত করে সে থাকতে পারে, আবার ক্রিয়াকে বিশেষায়িত করেও থাকতে পারে, অ্যাডভার্ব যেটাকে আমরা বলি। তাহলে চলছে, জোরে চলছে, তার মানে সে এখানে জোরে ভার্বকে বিশেষায়িত করেছে, তার মানে বিশেষণের কাজ হচ্ছে বিশেষায়িত করা। সে নাউনকেও করতে পারে, আবার ভার্বকেও করতে পারে। ফলে জোরে যখন আমি বলছি, সে জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার আসেন একে, আবার ধরেন এই জোরে একে ধাক্কা মারছে, আবার আরেকজন এই বেশ আইছে এই জোরে কে ধাক্কা মারছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে জোরে তো বিশেষণ, এই বিশেষণকে আবার আলাদাভাবে বিশেষায়িত করা হয়েছে। ফলে আমরা পাচ্ছি এটিকে এখানে এখানে পাচ্ছি ভাব বিশেষণ। তার মানে এখানে বিশেষণ দুইবার থাকবে, তাই না, দুইবার কিন্তু আমরা পাচ্ছি। যেমন আরেকটা উদাহরণ দিব, যে কিরকম দেখুন, রকেট দ্রুত চলে, তাহলে চলে তো ভার্ব, এই দ্রুত হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবং এর সামনে যদি এখন লিখি অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে, তখন এটাকে দেখুন দ্রুত, একে আবার বিশেষায়িত করা হচ্ছে অতি দ্রুত, ফলে এটাকে আমরা বলবো ভাব বিশেষণ, ভাব বিশেষণ। এবার তো ভার্ব দিয়ে দেখলে না, একটা নাউন দিয়ে দেখাই, যেমন সে ভালো ছেলে, তাহলে এটা নাউন, এটা কি নাউন, তার নাউনকে বিশেষায়িত করেছে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এবারে আসেন আরেকজন এসে বলল, স্যার সে ভালো ছেলে না, খালি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। তার মানে ভালো আর খুব ভালোর মধ্যে পার্থক্য রয়েছে। ভালো তো ভালোই, কিন্তু খুব ভালো হচ্ছে আরো ভালো। তার মানে এখানে ভালোকে বিশেষায়িত করে ফেলেছে, ফলে এটিকে আমরা বলবো, এই খুবকে আমরা বলবো ভাব বিশেষণ। ভাব বিশেষণ কিন্তু একটা বাক্য, বাস্তবিকই দেশ আজ কঠিন সংকটে পড়েছে, এরকম একটা উদাহরণ আগের যে বইটি ছিল 20 সালের পূর্বে সেখানে আছে। তো আমরা যদি খেয়াল করি যে ভাব বিশেষণ কিন্তু পুরো একটা বাক্যকেও বিশেষায়িত করতে পারে। ভাব বিশেষণ বলতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটি পদকে বিশেষায়িত করবে তা না, কখনো কখনো একটা বিশেষণ পুরো বাক্যকেও দেখা যাচ্ছে বিশেষায়িত করতে পারে, বাক্যের বিশেষণও আমরা বলে থাকি। তো আমরা সেদিকে যাব না, আমরা এখানে যাব যে বিশেষণকে আবার এক্সট্রা বিশেষায়িত করাটা হচ্ছে ভাব বিশেষণ। তাহলে বাকিগুলোর সাথে আশা করি এটা ঝামেলা বাজবে না, আমরা বুঝে ফেলেছি। আমরা এইভাবে বলবো সে খুব ভালো ছেলে, তাহলে ভালো আর খুব ভালো মানে দ্বিগুণ, যার দুই দুই দিকে, ধরেন একজন অ্যাওয়ার্ড পেয়েছে, দুইটা অ্যাওয়ার্ড পেয়েছে, নায়ক হিসেবেও পেয়েছে আবার গায়ক হিসেবেও পেয়েছে,
তাহলে দেখা যাচ্ছে এক হাতে এখানে একটা অ্যাওয়ার্ড, তারপর ধরেন যে এই হাতে একটা অ্যাওয়ার্ড, দুই হাতে অ্যাওয়ার্ড নিয়ে অনেক দাঁড়ায় থাকে। আর যে ভালো ছেলে সে একটা অ্যাওয়ার্ড পাইছে এক হাত তুলে, আর যে দুইটা পাইছে সে দুই হাত তুলে। তাহলে ভালো ছেলে, খুব ভালো ছেলে, এই যে খুব ভালো, তখন সেটি ভাব বিশেষণ। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এখান থেকে আমরা যদি বুঝে পড়ি তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো। এবং আমরা যদি যেখানে বুঝতে পারিনি সেখানে যদি আবার দেখি, বারবার আমরা দেখি, তাহলে কিন্তু আমরা এখানে যে কোনো ধরনের প্রশ্ন আসলে উত্তর করতে পারবো। পাশাপাশি আমরা নিজেরা বিশেষণ এরকম তৈরি করার চেষ্টা করব। যেমন বর্ণবাচক বিশেষণ বইয়ে যেটা আছে এর পাশে আমরা এর পাশাপাশি যদি আমরা একটা লিখে পড়ি, নিজে বানানোর চেষ্টা করি, তখন কিন্তু সেটা আরো মাথায় গেঁথে যাবে। প্রশ্ন করলে তখন সেটি বেশি মাথায় কাজ করে। কাজেই আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।